সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত 10 ঘন্টা ধরে সারা দেশের সঙ্গে বন্ধ ছিল রেল যোগাযোগ। উদ্ধার কাজ শেষে চলাচল শুরু। 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। 354 প্রস্তাবের উপর হবে আলোচনা। তুরাগ তীরে ইজতেমা ময়দানে বয়ান জিকির আসগরে মশগুল মুসল্লিরা। আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় 10 ঘন্টা। উদ্ধার কাজ শেষে সকাল 7:30টার পর ট্রেন চলতে শুরু করেছে। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রায় 7 ঘন্টার বেশি সময় ধরে উদ্ধার তৎপরতার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হয়েছে। 7:25 পর যে রিলিফ ট্রেনটি ছিল কুলাউড়া থেকে এসেছিল, সেই রিলিফ ট্রেনটি দুর্ঘটনা কবলিত যে বগি ছিল জ্বালানি তেলবাহী, সেই দুর্ঘটনা কবলিত বগিকে উদ্ধার করে মাইজগাঁওয়ের উদ্দেশ্যে তারা যাত্রা করেছে এবং সেখানে তারা অপেক্ষা করবে। এবং রাতে যে ট্রেনটি বিশেষ করে সিলেট থেকে ঢাকাগামী যে উপবন এক্সপ্রেস আটকা পড়েছিল, সেই আটকা পড়া ট্রেনটি কিছুক্ষণ পরই আসলে যাত্রা করবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোতে যেগুলো আটকে ছিল, বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের সকালে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি মোগলাবাজার স্টেশনে অপেক্ষারত ছিল রাতে। এই তীব্র ভোগান্তির মধ্য দিয়ে আসলে রাতটি পার করেছেন এখানকার যাত্রীরা। বিশেষ করে বলবো যে সিলেটে যেসব যাত্রীরা ঢাকাগামী এবং চট্টগ্রামগামী যেসব ট্রেনের টিকিট কেটেছিলেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন। প্রায় 7 ঘন্টার বেশি সময় ধরে তারা আটকে ছিলেন এবং তাদের দুর্বিষহ সময় কেটেছে। তাদের আসনগুলোতেই রাতে আমরা দেখেছি তারা ঘুমিয়েছেন। তো সকালের ট্রেনটি কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে, যেটি রাতে যাওয়ার কথা ছিল, এবং সকালের কালনী এক্সপ্রেস সেটি তার পরপরই হয়তো যাত্রা করবে এমনটি আসলে জানতে পেরেছি। তবে আজকে সারাদিনই এই যে শিডিউল বিপর্যয় সেটি ঘটবে এমনটি আসলে বলেছেন স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। কেননা এমন দুর্ঘটনাগুলোতে এই ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং এই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। এর আগেও কয়েকটি দুর্ঘটনা আমরা দেখেছি এবং এই দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে হয়তো তদন্ত কমিটি গঠিত হবে এবং কেন এই দুর্ঘটনা ঘটলো। এবং দুর্ঘটনার পরপর কিন্তু আমরা দেখেছি যে যেহেতু এখানে 14টি জ্বালানিবাহী ওয়াগন ছিল, যেটি একটিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে রেলওয়ের এই রাস্তাটির। এটি মেরামতের কাজ চলছে এখনো। তো এই মেরামতের কাজ হয়তো আরো কিছু সময় ধরে চলবে এবং এই কাজ শেষ হলে এই রাস্তার যে টেম্পারিং এর যে কাজটি, এটি নিয়ে আসলে যেহেতু আলোচনা হচ্ছে, হয়তো তদন্ত কমিটির রিপোর্টের পরপরই আসলে এই বিষয় নিয়ে আসলে আলোচনা যেহেতু হচ্ছে, তদন্ত কমিটির রিপোর্টের পরপরই হয়তো ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের ট্রেন দুর্ঘটনার এবং এখনকার যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছুক্ষণের মধ্যে হয়তো সিলেটের সঙ্গে সারা দেশের যে যাত্রীবাহী ট্রেনগুলো সেগুলো সচল হবে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশেষ। দুর্ঘটনা কবলিত ট্রেনের সবশেষ খবর জানছিলাম সিলেট থেকে। মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ দুপুর 12টার দিকে মোনাজাত পরিচালনা করবেন সাদ কান্দলভির ছেলে ইউসুফ বিন সাদ। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মুরসালিন। বয়ানের বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ইমান আকিদার তালিম। আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলেন মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মহানগর পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী আলামিন তুষার এবং কামারপাড়া ব্রিজে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে।
এই কিছুক্ষণ আগেই কিন্তু যে বাদ ফজর যে বয়ান শুরু হয়েছিল সেই বয়ানটি কিন্তু শেষ হয়ে গেল, কেননা মুসল্লিদের যে সার্বিক যে ছোটোখাটো কাজগুলো রয়েছে, তাদের জরুরতের যে কাজ, সকালের নাস্তার যে তাদের প্রস্তুতি এবং অন্যান্য যে কাজগুলো তারা আসলে সেরে নিচ্ছেন, এবং প্রতিটি যে 85টি খিত্তায় যে এবার ভাগ করা হয়েছে পুরো ইজতেমা ময়দানকে, সেই 85টি খিত্তায় তাদের যে নিজেদের ছোট ছোট আমল, ছোট ছোট জায়গা থেকে তাদের যে কাজগুলো সেগুলো কিন্তু তারা আসলে সেরে নেবেন এই সময়টার মধ্যে। তার জন্যই কিন্তু অন্যান্য দিনের তুলনায় এই বাদ ফজরের যে বয়ান সেটি সাধারণত যেমনটা আমরা দেখেছি যে সকাল 9টা পর্যন্ত চলে, সেই তুলনায় আজকে কিন্তু আগে শেষ করে দেওয়া হয়েছে যেন তারা তাদের এই প্রস্তুতিমূলক কাজগুলো করতে পারেন। এবং 9টার পর থেকেই কিন্তু মজমা জমানোর যে ব্যাপারটি, অর্থাৎ দ্বিতীয় পর্বের যে বয়ান, অর্থাৎ যেই হেদায়েতি বয়ান শুরু হবে, সেই হেদায়েতি বয়ানের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাবে 9টা থেকে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে 9:30টার মধ্যেই কিন্তু সেই হেদায়েতি বয়ান কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাবে, এবং সেই বয়ান কিন্তু করবেন যে ভারতের যিনি সাদ কান্ধলভি রয়েছেন তারই বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু সেই বয়ান করবেন। এবং সেই বয়ানে মূলত আসলে যারা আসলে এখান থেকে বিভিন্ন জায়গায় চিল্লায় যাবেন, কেউ 40 দিনের, কেউ 4 মাসের, কেউ যারা বিদেশ সফরে বের হবেন, যারা এই দিনের দাওয়াতি কাজে, তারা আসলে কি ধরনের কাজ করবেন, তাদের আদব কি থাকবে, তারা আসলে কিভাবে ইসলামের দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবেন মানুষের দাঁড়ে দাঁড়ে, সেই নিয়েই আসলে মূল আলোচনা হবে সেই হেদায়েতি বয়ানে। এবং সেই হেদায়েতি বয়ান যখন শেষ হয়ে যাবে, সেই হেদায়েতি বয়ান শেষ হয়ে গেলেই কিন্তু আখেরি মোনাজাত শুরু হয়ে যাবে। এমনটাই আমরা জানতে পেরেছি যে মোটামুটি বেলা 12টা নাগাদ কিন্তু সেই আখেরি মোনাজাত শুরু হয়ে যাবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবারের আখেরি মোনাজাত যেহেতু মাওলানা ইউসুফ বিন সাদ উনি বাংলা ভাষাভাষী নন, সেই জায়গা থেকে উর্দু এবং আরবি ভাষায় এই আখেরি মোনাজাত পরিচালিত হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং 9:30 থেকে যেই হিদায়তি বয়ান হবে সেই বয়ান উনি করবেন, এবং সেটি কিন্তু বাংলায় তর্জমা করবেন বাংলাদেশের মাওলানা আরেকজন মনিরুজ্জামান, তিনি কিন্তু মনির সাহেব তার কিন্তু এই বয়ান বাংলায় তর্জমা করে শোনানোর কথা রয়েছে। তো এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি বলি, এখানে আশপাশের এলাকাগুলো থেকে মানুষজন কিন্তু এর মধ্যে ইজতেমা ময়দানে আসছেন, কেননা তারা আসলে সকলেই চান বড় জামায়াতে এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে। সেই তথ্য আরও জানাবেন আমার সহকর্মী সাদিকুর রহমান, তিনি আছেন কামারপাড়া এলাকায়, যাচ্ছি তার কাছে। আজকে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের শেষ দিন, এবং আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সাদপন্থীদের যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা সকালে ভোর থেকে দেখতে পাচ্ছি যে আসলে তুরাগ তীরে মুসল্লিদের সমাগম, যদিও মুসল্লিগণ আরও আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারপরেও আশপাশের যারা মুসল্লিগণ তারা আজকে মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আশপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুরাগ তীরে অনেকগুলো নৌকা কিন্তু এখানে তুরাগ নদীতে রাখা হয়েছে। এখানে মোনাজাত শেষে নদী পথে কিন্তু মুসল্লিগণ চলে যাবেন বিভিন্ন এলাকায়। আজকে ফজরের নামাজের পর থেকে কিন্তু বয়ান শুরু হয়েছে, এবং এখানে আজকে 11টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি 2টি ভাষায়, উর্দু এবং আরবি ভাষায় মোনাজাত পরিচালনা করবেন, এবং মোনাজাতে বিশ্ববাসীর জন্য কিন্তু দোয়া করা হবে, এবং দেশের সার্বিক নিরাপত্তা এবং কল্যাণ কামনায়, এবং মুসল্লিরা তারা আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা এবং পাপ মোচনের আশায় কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালের পর থেকে যেহেতু বয়ান শুরু হয়েছে ফজর নামাজের পর থেকে, এখানে মুসল্লিগণ বিভিন্ন খিত্তায় কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে তারা নির্দিষ্ট জায়গায় কিন্তু আছেন, এবং পাশাপাশি এখানে কিছুক্ষণ পরেই সকালের নাস্তা দেওয়া হবে, এবং এর জন্য কিন্তু সার্বিক প্রস্তুতিও কিন্তু চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিভিন্ন এলাকা থেকে যেমন মুসল্লিরা এসেছেন, এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পাশাপাশি হচ্ছে দেশের বাইরে থেকেও কিন্তু মুসল্লিগণ এসেছেন। 1000-এরও বেশি মুসল্লি কিন্তু এখানে এসেছেন। আমরা আসলে যেটা জানিয়ে রাখি যে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত যে মাওলানা জোবায়ের পন্থীদের ইজতেমা আনুষ্ঠানিকতা হয়েছে, এবং এখন তৃতীয় পর্বের মাওলানা সাদ পন্থী
সাতপন্থীদের ইজতেমার আনুষ্ঠানিকতা চলছে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে এবং আমরা যতটুকু দেখেছি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী কিন্তু আছেন যারা দায়িত্ব পালন করছেন এবং মোনাজাত শেষে তারা খুব সুশৃঙ্খলভাবে যেন মুসল্লিগণ ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা অপেক্ষায় আছি যে মোনাজাত শুরু হবে এবং সবাই অংশ নেবেন এখানে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। 58তম বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন প্রথমে আলামিন তুষার, পরবর্তীতে সাদিকুর রহমান। 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। সর্বোচ্চ গুরুত্ব পাবে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। প্রতি বছর প্রশাসনের মাঠ পর্যায় থেকে সারা দেশের আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সহ আলোচিত সমস্যা নিয়ে সরকারের কাছে আসে অসংখ্য প্রস্তাব। জেলা প্রশাসক সম্মেলনে এসব প্রস্তাবের উপর আলোচনা করেই তা বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার 30টি কার্য অধিবেশনের মাধ্যমে 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার সকালে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করার পরেই ডিসিদের দেয়া 354টি প্রস্তাবের উপর বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে। এ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, প্রধান নির্বাচন কমিশনার ও দুদক চেয়ারম্যানের সঙ্গেও রয়েছে অধিবেশন। 1250 প্রস্তাব এসেছিল, এর মধ্যে থেকে আমরা 354টি প্রস্তাব বাছাই করেছি। এবারে প্রধান আলোচ্য বিষয়সমূহ হবে, আপনারা অনুমান করতে পারেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণের পরিষেবার উন্নয়ন। তবে এবার সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানান তিনি। মোবাইল কোর্ট আইন 2009-এর বিধিমালা তৈরি করার জন্য একটা প্রস্তাব আছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব, মারণাস্ত্র ও সররাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা, অনিয়ম ইত্যাদি আছে, সেখানে জেলা প্রশাসকের একজন প্রতিনিধিকে এই কমিটিতে রাখার প্রস্তাব। গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত সমূহের মাত্র 46% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। পারফরম্যান্সে কিছুটা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আগে জাতীয় নির্বাচন চাইলেও ভিন্ন মত জানিয়েছে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। আগে স্থানীয় সরকার নির্বাচন চান সংগঠন দুইটির নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধে সব দল এক হয়েছে বলেও জানান তারা। শিগগিরই জাতীয় ঐক্যমত তৈরির আশা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত জাতীয় নির্বাচন চায় তার দল, আর সংস্কারের ফয়সালা চায় জামাত ইসলামে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শনিবার বিকেল 3টায় শুরু হওয়া এ সভায় অংশ নেন 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 জন নেতা। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো সরকারের পাশে থাকার আশ্বাস দিলেও সংস্কারে যেন নির্বাচন বিলম্বিত না হয় সে দাবি জানান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রয়েছে ভিন্ন মত। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্ব লাগবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান এবং গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া, এটাও একটা সংস্কারের অংশ। সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। স্বৈরাচারীদের বিচার নিশ্চিত ও আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন। আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির বিচার এটা দৃশ্যমান হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছেন। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কি হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা। আগে জাতীয় নির্বাচনের পাশাপাশি বিএনপি আশা করছে দ্রুত সংস্কারের বিষয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সংস্কারের ঐক্য হওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো
পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার উদ্যোগ নিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন, নতুন সংবিধান ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই দলগুলো ছিল সবাই এসছে, আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তীতে আলাদাভাবে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের গ্যাস সংকট কাটাতে নতুন 6টি কূপ খনন এবং 5টি কূপ পুনর্খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। এতে ব্যয় ধরা হয়েছে 1742 কোটি টাকা। এর মধ্যে দিয়ে চলতি বছরই দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। একের পর এক গ্যাস কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি দেশের গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করে যাচ্ছে। শিগগিরই সিলেট 10 নম্বর কূপ থেকে দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 1742 কোটি টাকা ব্যয়ে 5টি কূপ পুনঃখনন এবং রশিদপুর 11 ও 13, কৈলাসটিলা 9, ডুপিটিলা 1, সিলেট 10X ও সিলেট 11 এই 6টি নতুন কূপ খননের জন্য ইতোমধ্যে চায়না কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ থেকে আরও দৈনিক 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। কৈলাসটিলা 1-এর ওয়ার্ক ওভার হবে, রশিদপুর 3 কূপের ওয়ার্ক ওভার হবে, বিয়ানীবাজার 2 ওয়ার্ক ওভারের আওতায় আছে, এবং রশিদপুর 7। এই 5টা কূপের ওয়ার্ক ওভারও কিন্তু এই সময়ের মধ্যে আমরা শেষ করব। সবকিছু মিলে পেট্রোবাংলা সিলেট গ্যাস ফিল্ড কোম্পানিকে যে টার্গেট নির্ধারণ করে দিয়েছিল তা পূরণে সবাই সচেষ্ট রয়েছেন, এবং এই সিলেট 10 নম্বর গ্যাস কূপের পাশে আরেকটি নতুন কূপ খননের পরিকল্পনা নিয়েছে কোম্পানি। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। 2025 সালের মধ্যে দৈনিক 164 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যে নতুন নতুন গ্যাস কূপ খনন ও পুনঃখননের কাজ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সিলেট 10-এর এই গ্যাস গ্যাদারিং পাইপলাইনটা যাবে, খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হলে আরও 20 মিলিয়ন গ্যাস কিন্তু আমাদের জাতীয় গ্রিডে চলে যাবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশের বর্তমান দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ রয়েছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটের তমাবিল স্থলবন্দর দিয়ে কমেছে পাথর আমদানি। ব্যবসায়ীরা বলছেন ওজনের সময় পাথরের সঙ্গে চলে আসা মাটি ও বালু ছাড় না দেওয়ায় আমদানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক প্রায় 2000 শ্রমিক। ওজন নীতিমালায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ। অপু বণিকের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ভারত থেকে ট্রাক ভর্তি পাথর সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে আসছে বাংলাদেশে। তবে গেল 2 মাস ধরেই অনেকটাই কমে গেছে ব্যস্ততা। আমদানিকারকরা বলছেন ভারতে খনি থেকে সরাসরি ট্রাকে পাথর বোঝাই করা হয়। এতে পাথরের সঙ্গে বালু ও মাটি চলে আসে, কিন্তু ওজন করার সময় বন্দর কর্মকর্তারা মাটি ও বালুর ওজন ছাড় দিচ্ছেন না। এতে লোকসানের সংখ্যায় আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এটা কিন্তু বর্তমানে কাস্টমস বা পোর্ট কর্তৃপক্ষ কেউ এটা ছাড় দিচ্ছে না। 4 ভাগের থেকে এখন 1 ভাগে চলে আসছে গাড়ি। এখনো সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই বিষয়গুলো একটু খতিয়ে দেখবে। বন্দর কর্তৃপক্ষের কঠোর অবস্থানে ব্যবসায়ীদের আমদানি কমানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক প্রায় 2000 শ্রমিক। আগে প্রতিদিন একটা করে গাড়ি কাজ করতাম,
বাচ্চা কাচ্চা নিয়ে ডাল চাউল খাইতে পারতাম। এখন আমরা সপ্তাহে এক গাড়ি পাই না। দেখা গেছে আমাদের 2 জন লেবার 3 দিন 4 দিনে একটা গাড়ি পায় না। এমন পরিস্থিতিতে তামাবিল বন্দর কর্তৃপক্ষ বলছেন পাথর ওজন করার ক্ষেত্রেও যে নির্দেশনা রয়েছে তার বাইরে কোনো পদক্ষেপ নেবেন না তারা। বালি এগুলোর একটা ছাড় পেতেন, এগুলো এখন আসলে পাচ্ছেন না, বিধায় তারা মনে হয় ব্যবসা বন্ধ রেখেছেন। আসলে এগুলো তো আমাদের বন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয় আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে তামাবিল স্থলবন্দর দিয়ে 2 মাস আগেই দৈনিক 1200 ট্রাক পাথর আমদানি হলেও বর্তমানে তা নেমেছে 300 থেকে 400 ট্রাকে। ভারত থেকে আমদানিকৃত পাথরের সাথে কাদামাটির সংমিশ্রণ থাকায় 15% ছাড় পেলেও এখন ব্যবসায়ীরা পাচ্ছেন না সেই কাঙ্ক্ষিত ছাড়, যার কারণে সরকার রাজস্ব খাতে প্রতিদিন হারাচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মতো রাজস্ব। ব্যবসায়ীদের দাবি এই সংকট নিরসনে দ্রুত 15% ছাড় পুনর্বহাল করে তাদের এই ব্যবসাকে সমুন্নত রাখার। তামাবিল স্থলবন্দর থেকে অপূবনিক, সময় সংবাদ, সিলেট। বন্যায় ভেঙে যায় শেরপুরের নালিতাবাড়ির নন্নি হাতিবাগার সড়কের 2টি অংশ। সংস্কার না হওয়ায় ওই এলাকায় 20টি গ্রামের প্রায় 40,000 বাসিন্দাকে 15 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে জেলা শহরে। দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবি নিয়ে রিপোর্ট। ভয়াবহ বন্যায় ভেঙে যায় শেরপুরের নালিতাবাড়ির নন্নি হাতিপাগার সড়কের 2টি অংশ। সড়কটি বিধ্বস্ত হওয়ার 4.5 মাস পেরিয়ে গেলেও যোগাযোগ ব্যবস্থা সচল করতে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। ফলে অতিরিক্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর। শুধু তাই নয়, জেলার 2টি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের পর্যটক এবং নাকগাঁও স্থলবন্দরের শ্রমিক ব্যবসায়ী সহ প্রায় 1 ডজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত করতে ঘুরতে হয় কয়েক কিলোমিটার। সড়কটি দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। সময় লাগে যে জায়গা 20 মিনিট, ওই জায়গা লাগতেছে এখন 40 মিনিট। আমার অনেক কষ্ট হইতেছে। আগে ওই দিক থেকে অটো দিয়ে উঠতাম, এখন অটো দিয়ে উঠতে পারতাছি না। ছোট বাচ্চাদের চলাফেরা করতে কষ্ট হয়। এই রাস্তাটা যাতে অতি শীঘ্রই ঠিক করে দেওয়া হয়, যাতে আমরা সঠিক সময়ে কলেজটা যেতে পারি। বন্যায় ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিগগিরই মেরামতের আশ্বাস সড়ক বিভাগের। 2টি কালভার্টের আমাদের অনুমোদন হয়ে গেছে, আমরা প্রাক্কলনও পাঠিয়ে দিয়েছি। প্রাক্কলন অনুমোদন হওয়া মাত্র আমরা আশা করতে পারি আমরা পরবর্তী সপ্তাহে টেন্ডার প্রসেসে যেতে পারবো। গত বছরের অক্টোবরে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ির নন্নি হাতিপাগার সড়কের 2টি অংশে প্রায় 350 মিটার সড়ক পানির তোড়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সময় সংবাদ, শেরপুর। জামালপুরে ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে নানিন্দা সেতুর নির্মাণ কাজ। 2 বছরে সেতুর কাজ হয়েছে মাত্র 50%। এতে দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না কয়েক লাখ মানুষ। দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসী। তবে এলজিইডি বলছে ভূমি অধিগ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর উপজেলার 2টি ইউনিয়ন ও শেরপুর জেলার চরাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য 2022 সালে নান্দিনা সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 2025 সালের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে সেতুটির নির্মাণ কাজ। এই অঞ্চলের মানুষের চলাচল ও কৃষি পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কষ্টে আছি, এই চলাচল, এই নৌকা মধ্যে একবার বুঝা, একবার নৌকা তুলো, এই আবার এনে আবার এই কাছার তুলো, একবার নাও উঠাইতে হয়, আবার ঘাটে নিচে নাও থেকে আবার ঘাটে, ঘাট থেকে আবার উপরে, ওখান থেকে আবার গম্বস্থল থলে, এই বিভিন্ন ধরনের মানে ভোগান্তি বললে শেষ করা যাবে না। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজের। আমরা ব্রিজ পাইছি, কিন্তু ব্রিজ তো 3 বছর হয়ে গেল, কাজ হইতাছে না। আমাদের স্কুলে অনেক সময় ঘাটে নৌকা থাকে না, আমাদের নৌকা দিয়ে পারাপারের সময় অনেক সমস্যা হয়। অতি দুঃখের বিষয় এটা যে 3 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ব্রিজের কাজটা শেষ হচ্ছে না। আমরা এই সরকারের কাছে চাই যে বর্তমানে এই ব্রিজটা যত সম্ভব তাড়াতাড়ি হইলে আমাদের চোখা এলাকার জন্য খুবই একটা উপকার হইতো। এলজিডি বলছে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। আমাদের জমি অধিগ্রহণের বরাদ্দ পাওয়া গেলে আমাদের এই ব্রিজটি আমরা নির্ধারিত সময়ে সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করি। 606 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 160 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম একটি মণিপুরী সম্প্রদায়, যেখানে সংরক্ষণ ও চর্চার অভাবে এ জেলার অন্য জাতিগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা হারিয়ে যেতে বসেছে। সেখানে কমলগঞ্জের আদমপুরে এক শিক্ষকের প্রচেষ্টায় চালু রয়েছে মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। মাতৃভাষায় লেখাপড়া শিখতে ছুটে আসছেন ছোট বড় সবাই। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইউরুফ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জের হক্তিয়ারখোলা গ্রাম। প্রতি শুক্রবার সকালে একদল শিশু কিশোরের গন্তব্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা বৃন্দা রানী সিনহার বাড়ির দিকে। সেখানে টিনশেড ঘরের এক চিলতে বারান্দায় শুরু হয় মণিপুরীদের মাতৃভাষা মৈতৈ ভাষায় পাঠদান। নিজেদের মাতৃভাষা শিখতে সেখানে আসেন ছোটদের পাশাপাশি বড়রাও। থা থা থাবুং তন নাচা ময়রাং বি পবি গে পবি শানম নাম্বি গে হেইবং চারং আমাত্তা থাদা বিরাক উ উরিত না পাংবি মামানা কৌবি তাদাবি মাপানা কৌবি খুমদাবি হেইয়ো হেইয়ো আলাপ করতে পারি, কিন্তু অক্ষরটা থাকা সত্ত্বেও আমরা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা পাইনি। বর্ণমালা শিখতাম পারি, লিখতাম পারি। তারপরে পাড়াপড়শি আমরা সমবয়সী সবাই। বর্ণমালা আছে, তবে আমরা বর্ণমালাটা চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। অন্য ভাষায় অন্য অক্ষরে যখন লেখা হয় তখন এটা খুব অন্যরা শিখতে খুব কষ্ট হয়ে যায়। মণিপুরীর বর্ণলিপি সেগুলা উনি পড়াচ্ছেন এবং ছোট বাচ্চারা উপকৃত আছেন। মণিপুরীরা নিজ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মাতৃভাষায় কথা বললেও অনেকেরই পরিচয় নেই বর্ণমালার সঙ্গে। বৃন্দা রানী সিনহা 2019 সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। তার হাতে গড়া প্রতিষ্ঠান থেকে প্রায় 6 বছরে মৈতৈ ভাষায় লেখা ও পড়ার দক্ষতা অর্জন করেছেন শতাধিক শিক্ষার্থী। এটা খুবই জরুরি। সমস্ত কার্যক্রম সরকারি সহায়তা ছাড়া বাঁচিয়ে রাখা একেবারে সম্ভব না। এই সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে শিশুরা যদি এই শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হয়, তাহলে শিশুরা স্কুল পর্যায়ে পড়তে পারবে। আর যতদিন হয় না অতদিন আমি এই প্রতিষ্ঠান চালিয়ে যাব। মণিপুরী সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নিজে প্রশিক্ষণের আয়োজন করব, তাদের ভাষার বর্ণমালাগুলো তারা কিভাবে শিখতে পারবে, ওই বর্ণমালা তারা কিভাবে লিখতে পারবে। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের ভাষাগুলোর মাধ্যমে প্রস্তুত বিভিন্ন ডকুমেন্টারি সংরক্ষণ করে রাখবো। মৌলভীবাজারে মণিপুরী, খাসিয়া, ত্রিপুরা, গারো, মুন্ডা ও সাঁওতাল সহ পাহাড় ও সমতলের 29টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লক্ষাধিক মানুষের বসবাস। তাদের প্রত্যেকের রয়েছে নিজ নিজ মাতৃভাষা। সময় সংবাদ, মৌলভীবাজার। অস্ট্রেলিয়ার জন্মহার আশঙ্কাজনকভাবে কমেছে। গেল বছরে জনসংখ্যার পরিসংখ্যানে 1 লাখ শিশু যোগ হয়েছে, আর প্রবাসী যুক্ত হয়েছেন প্রায় 4.5 লাখ। জনসংখ্যার ঘাটতি কমাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে দক্ষ জনবলকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে আগ্রহী অস্ট্রেলিয়ার সরকার। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্টে। আয়তনে বাংলাদেশের চেয়ে 52 গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 2,72 লাখ। 2024 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র 2.1%। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর পর 2022 সালের ফেব্রুয়ারি মাসে সীমান্ত উন্মুক্ত করে দেয় অস্ট্রেলিয়া। অর্থনীতির চাকা সচলে দেশটিতে কর্মক্ষম ব্যক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমোদন দেয় সরকার। এর ফলে জনসংখ্যা কিছুটা বাড়লেও গেল বছরের পরিসংখ্যানে দেখা যায় অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া শিশুর সংখ্যা মাত্র 1 লাখের মতো। একই সময়ে ভিনদেশি মানুষ এসেছে প্রায় 4.5 লাখ। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের সংখ্যা 1 লাখের কাছাকাছি। তাদের বেশিরভাগই উচ্চ শিক্ষা নিতে এসে স্থায়ীভাবে থেকে যান। অস্ট্রেলিয়ায় অদক্ষ জনবল আসার সুযোগ না থাকায় সেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে 2023 সালে 14,000 বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেছে। 2024 সালে সে সংখ্যাটি আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্য অস্ট্রেলিয়া একটি অভিবাসী জাতি। নাগরিকদের প্রায় প্রতি 3 জনের মধ্যে একজনই ভিন্ন দেশে জন্ম নিয়েছেন, আর দেশটির প্রতি 2 জন নাগরিকের একজনের বাবা মায়ের জন্ম অন্য দেশে। স্বল্পমেয়াদের ভিসায় আসা আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মজীবীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে আসছে।
অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার দরকার প্রচুর মানব সম্পদ। তবে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রতিনিয়তই কমছে এবং সেই জনসংখ্যার গ্যাপটি ফিল আপ করার জন্য প্রতি বছর কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে উন্নয়নশীল দেশ থেকে প্রচুর মানব সম্পদ অস্ট্রেলিয়াতে নিয়ে আসা হচ্ছে, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে। তাই আগামী দিনগুলোতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে প্রচুর মানব সম্পদ অস্ট্রেলিয়াতে আসবে এবং বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়াতে আসবে এবং তাদের অনেকেই কিন্তু আগামী দিনগুলোতে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে তাদের আবাসস্থল গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ের ICC একাডেমিতে মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির শঙ্কা কাটিয়ে পুরো সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার। দুবাইয়ে তপ্ত দুপুর, তবে বিশ্রাম পর্ব শেষ টাইগারদের। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা অর্থাৎ মাঠের প্রস্তুতি শুরু হলো এদিনই। টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া 4 সেশনের প্রথম দিনের শুরুটা জিম সেশনে, এরপর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়া। প্রায় ঘণ্টাখানেকের রিকভারি সেশন শেষে শুরু হলো ব্যাট বলের প্রস্তুতি। এদিন মূলত কাজ হয়েছে ব্যাটসম্যানদের নিয়েই। মিরপুরে মৃত্যুঞ্জয়ের বাউন্সারে আঙুলে আঘাত পাওয়া সৌম্য পরের 2 দিন বেশ সাবধানী থাকলেও এদিন ছিলেন সাবলীল। ICCর একাডেমি মাঠের অনুশীলনে দীর্ঘ সময় উইকেট বোঝার চেষ্টা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। ধারণা করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বইবে রানের ফোয়ারা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হবেন পেসাররা, নতুন বলে যারা ঘুরিয়ে দেবেন মোমেন্টাম। প্রথম দিনের অনুশীলনে 4 সিমার তাসকিন, তানজিদ, নাহিদ আর মোস্তাফিজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর আসে প্র্যাকটিস করার পরে আরো বডিটা অনেক, আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি, সো খুব ভালো একটা ফিল হচ্ছে। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নির্বাচক আব্দুর রাজ্জাক আর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তার এমন মুহূর্ত কিছুটা হলেও নির্ভর করছে সমর্থকদের। তবে পাকিস্তান শাইন্সের বিপক্ষে টুর্নামেন্টের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের গেম প্ল্যান সেট করতে চায় দল। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর 1টায়, তাই তো বাকি 3 অনুশীলন সেশনের দুটোই টাইগাররা করবে মধ্য দুপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। 354 প্রস্তাবের উপর হবে আলোচনা। তুরাগতীর ইজতেমা ময়দানে বয়ান জিকির আশকারে মশগুল মুসল্লিরা। দুপুরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। এবং সিলেটে তেলবাহী ট্রেনের হোগান লাইনচ্যুত। প্রায় 10 ঘন্টা ধরে সারা দেশের সঙ্গে বন্ধ ছিল রেল যোগাযোগ। উদ্ধার কাজ শেষে চলাচল শুরু। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।